হবিগঞ্জের পর সিলেটেও এনসিপির গাড়িতে ভাঙচুর, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ নাহিদ সার্জিসের। কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না, একইভাবে পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। তারেক রহমান বলুক সে আরেকটা একনায়কতন্ত্র কায়েম করবে, স্বৈরাচার কায়েম করবে এবং এখানে তার রাজত্ব কায়েম করতে চায় শেখ হাসিনার মতো। নরসিংদীতে তীব্র গ্যাস সংকটে এক সপ্তাহ ধরে বন্ধ ৩ শতাধিক কারখানা, ফিলিং স্টেশনেও গ্রাহকদের চরম ভোগান্তি। মাঝে মাঝে ঘন্টানে আসে তো মনে চালু করতে করতে আবার জায়গা। কোম্পানি না বাঁচলে কি আঙ্গরে রাখবে? কোম্পানি বাঁচলে না আমরা বাঁচবো। আমাকে তো চলাফেরা কষ্ট হইতাছে, এমনি করে গ্যাসের সংকট হইলে তো সব দিক দিয়েই বেজাল। জনবল সংকটে ৮০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই হয় না নিয়মিত অস্ত্রোপচার। এসি ছাড়াই চলছে ওসমানী মেডিকেলের পোস্ট অপারেটিভ ওয়ার্ড, ঝুঁকিতে রোগীরা। চার্জার ফ্যান অলরেডি 2টা চার্জ শেষ, বর্তমানে আমাদের কাছে কিছু নেই। রেস্টের প্রয়োজন, এই জায়গায় যদি মনে করেন গাম হয় তাহলে রোগীর জন্য ক্ষতি হয়। এসি সহ আদার যে ইনফ্রাস্ট্রাকচার, এদের জন্য বেশিরভাগই আমরা স্বাস্থ্য বিভাগ, গণপ্রতিনিধি নির্ভরশীল। ৩ দশক ধরে ঝুলে আছে বাগেরহাটের খান জাহান আলী বিমানবন্দর প্রকল্প। চীনা নির্মাণ প্রতিষ্ঠান প্রতিনিধি দলের এলাকা পরিদর্শন, জেগেছে আশার আলো। হইলে আমাদের এই অঞ্চলের মানুষের কর্ম একটা জায়গা তো হবে, দক্ষিণ অঞ্চলের জন্য অনেক উন্নয়ন হবে। এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এর সাথে সাথে কিন্তু এখানে অনেক ধরনের ইকো ট্যুরিজমের আমাদের যে জায়গাটা সেটা তৈরি হবে। সুন্দরবনে হরিণ শিকারের জন্য পাতা ফাঁদ, বাঘের জন্য বড় হুমকি। বনে প্রবেশকারী সকল জলযানকে ডিজিটাল মনিটরিং এর আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছি, কিন্তু স্বাদ অনেক বেশি। রাঁধুনি রেডিমিক্স, খরচ কম, স্বাদ বেশি। সিলেটের গোলাপগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইট পাটকেল ও বোতল ছুড়ে মারার ঘটনা ঘটেছে। এজন্য বিএনপি নেতাকর্মীদের দায়ী করেছেন দলটির নেতারা। বিকেল 2:45টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় অংশ নেন সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। সভা শেষে বের হওয়ার সময় এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে ইট পাটকেল ও বোতল ছোড়া হয়। এ সময় সার্জিস আলমকে বহনকারী গাড়ি সহ কয়েকটি গাড়ির গ্লাস ভেঙে যায়। এই ঘটনার পর সিলেট সার্কিট হাউসের দিকে রওনা হন এনসিপির নেতারা। সেখানে নাহিদ ইসলাম সহ অন্য কেন্দ্রীয় নেতারা অবস্থান করছেন। এখন বাংলাদেশের পুলিশ না, এটা হচ্ছে তারেক রহমানের পেটোয়া পুলিশ। এখানেও ওই পুলিশের ওই একই ভূমিকা। তাহলে তারেক রহমান বলুক সে আরেকটা একনায়কতন্ত্র কায়েম করবে, স্বৈরাচার কায়েম করবে এবং এখানে তার রাজত্ব কায়েম করতে চায় শেখ হাসিনার মতো। তাইলে আমরা আমাদের মতো আমরা পদক্ষেপ নিব, আমরা ব্যবস্থা নিব, আমরা আমাদের রাজনীতি ঠিক করবো যে কিভাবে রাজনীতি করা লাগে। খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছিল, ঠিক সেভাবেই এনসিপির ওপর হামলা করছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এমন অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় নাহিদ ইসলাম সার্জিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সংস্কার চায় না, দেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থানও চায় না, তাই বারবারই ঘটছে এ ধরনের ঘটনা। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না, তাই আগামীতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মুখ না খোলার ঘোষণা দেন তিনি। সরকার সংস্কার চাচ্ছে না, সরকার কোনো ধরনের গণতান্ত্রিক পরিবর্তন করতে দিবে না এবং কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না, একইভাবে পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়িবহরে হামলা করছে।
সিলেটে এনসিপির কর্মসূচি সম্পর্কে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, গাড়িবহরে হামলার ঘটনার পর কর্মসূচি পালন নিয়ে নেতারা কি বলছেন, সবশেষ তথ্য জানাবেন আমাদের। 2 মিনিট আগে যে সিদ্ধান্ত এসেছে এনসিপি থেকে, সেটি হচ্ছে যে তারা কানাইঘাটে যাবেন, অর্থাৎ যেই পথসভা দিয়ে সিলেট জেলার আসলে এনসিপির যে পদযাত্রা সেটি শুরু হওয়ার কথা, সেই কানাইঘাটে আসলে হওয়ার কথা সেই কানাইঘাটে আসলে উপজেলায় তারা যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তারা আসলে দেখতে চান এই যে যারা তাদের উপর ক্রমাগত বা অব্যাহত হামলা চালাচ্ছে সেই হামলা আসলে কত দূর যায় সেটি আসলে তারা দেখতে চান এবং তারা বলছেন যে তারা জনগণের কাছে যেতে চান। সেই জনগণের কাছে যেতে গিয়ে যত ধরনের বাধা বিপত্তি তাদের সামনে আসবে সব বাধা বিপত্তিকে তারা পেছনে ফেলেই তারা আসলে সামনে যেতে চান এবং সেজন্যই সে লক্ষ্যেই তারা মূলত কানাইঘাটে যেতে চান। এর আগে আমরা যেটি দেখেছি, সার্জিস আলম গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি খুব প্রকাশ করেছেন এই যে আসলে হবিগঞ্জের পর সিলেটের গোলাপগঞ্জে 2 দফা তাদের উপর যে হামলা বা বাধা দেওয়ার যে চেষ্টা হয়েছে সেটিকে তারা বলছেন ন্যাক্কারজনক এবং তারা যেটি বলছেন যে এই যে ঘটনাগুলো সেটি আসলে পূর্বগত যে আসলে ফেসিস্ট যে শাসন সেই আমলটাকে আবার তাদেরকে মনে করে দিচ্ছে। যদিও তারা বলছেন যে বিএনপি একটা সময় মজলুম ছিল, নির্যাতিত ছিল, সেই বিএনপি এখন আবার আসলে নির্যাতনের করার যে কাতার সেই কাতারে পৌঁছে যাচ্ছে, সেই অভিযোগগুলো তাদের মুখে মুখে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে আসলে গাড়িতে ইতিমধ্যে উঠে গেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, সংসদ সদস্য সংরক্ষিত যে ডক্টর মাহমুদা মিতু সহ অন্যান্য যারা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা স্থানীয় নেতৃবৃন্দ প্রত্যেকে কিন্তু ইতিমধ্যে গাড়িতে তারা অবস্থান করছেন। পাশাপাশি যারা স্থানীয় নেতৃবৃন্দ তারাও আসলে সেই যাওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতিটুকু চলছে এবং তারা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন। নাবিল, আপনি জানাচ্ছিলেন বিস্তারিত, আপনাকে অনেক ধন্যবাদ। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি কথা জানান। এনসিপি ও জামায়াতের রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, এনসিপি বাংলাদেশের নতুন রাজনীতির কথা বললেও তা করছে না। এনসিপির রাজনীতি জামায়াতের পরামর্শে পরিচালিত হচ্ছে বলেও মন্তব্য করেন রাশেদ খান। এ সময় তিনি এনসিপিকে গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানান। এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে নতুন খণ্ডবস্তের রাজনীতি করছে। আমি তাদেরকে বলবো গঠনমূলক রাজনীতি করেন। নরসিংদীতে টানা 7 দিন ধরে তীব্র গ্যাস সংকটে বন্ধ 3 শতাধিক কারখানা। উৎপাদন না থাকায় কর্মহীন হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করছে 41টি নন বয়লার কারখানা। এতে ধ্বংস হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। আইনে সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকায় নিরুপায় পরিবেশ অধিদপ্তর। অন্যদিকে পাইপলাইনে গ্যাস না থাকায় বন্ধ জেলার অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। কয়েকটি স্টেশন চালু থাকলেও গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তিতে চালকরা। এক সপ্তাহ আগেও শতাধিক শ্রমিকের পদচারণায় মুখর ছিল এই টেক্সটাইল মিল, কিন্তু হঠাৎ গ্যাসের তীব্র সংকটে থমকে গেছে উৎপাদন। কর্মচাঞ্চল্যের জায়গা দখল করেছে লোকসান আর অনিশ্চয়তা। প্রতি সপ্তাহে আমদানি হয় 20 থেকে 25 লাখ 30 লাখ। এই সপ্তাহে আমি আমদানি করছি মাত্র 78,000 টাকা। আমি শ্রমিক বিল মিটাবো না গ্যাস বিল মিটাবো না কারেন্ট বিল মিটাবো? নরসিংদীতে দেশের মোট চাহিদার 70% কাপড় উৎপাদন হলেও গেল কয়েকদিনের গ্যাস সংকটে বন্ধ রয়েছে 3 শতাধিক কারখানা। এছাড়া 41টি নন বয়লার কারখানা কার্যক্রম চলমান রাখলেও প্রতিদিন এক একটিতেই ব্যবহার হচ্ছে অন্তত 8 টন কাঠ। হঠাৎ সংকট তৈরি হওয়ায় শ্রমিকরা যেমন ভোগান্তিতে পড়েছে, তেমনি ধ্বংস হচ্ছে পরিবেশ। মাঝে মাঝে ঘন্টানে আসে, আসলে তো মনে চালু করতে করতে আবার জায়গা। আমরা যে সাইজিয়ে কাজ করে দিই, কাজ করার পরে তাতে গ্যাস চলে। এই কাজটা না করে দিলে তাতেও চলতে না। কোম্পানি না বাঁচলে কি আঙ্গরে রাখবে? কোম্পানি বাঁচলে না আমরা বাঁচব। বয়লার অধিদপ্তর শুধুমাত্র তাদের সেফটির বিষয়টা দেখে, তারা জ্বালানির বিষয়টা দেখে না। আমরা সাধারণত পরিবেশগত ছাড়পত্র জানেন আপনি দেওয়ার সময় আমরা বিভিন্ন দপ্তরের ছাড়পত্রগুলো আছে কিনা সেই কমপ্লায়েন্সটা দেখেই আমরা কিন্তু ছাড়পত্রটা দিয়ে থাকি বা নবায়ন করে থাকি। বয়লারে গাছ ব্যবহারের বিষয়টা দেখছি মারাত্মক আকার ধারণ করেছে। এই বিষয়ে আমি আমার সদর দপ্তরে কথা বলেছি। এদিকে পাইপলাইনে গ্যাস না থাকায় বন্ধ রয়েছে জেলার অধিকাংশ ফিলিং স্টেশন। কিছু কিছু স্টেশন চালু থাকলেও গ্যাসের চাপ কম, ফলে রিফুয়েলিংয়ে লাগছে দীর্ঘ সময়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকরা।
আমাকে তো চলাফেরা কষ্ট হইতাছে, এমনি করে গ্যাসের সংকট হইলে তো সব দিক দিয়েই বেজাল। আমাদের অবস্থা একবারে করুণ অবস্থা। আর যদি গ্যাস আর বিদ্যুৎ যদি না থাকে তাহলে কোম্পানি আমাদেরকে বাদ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। ব্যবসার বয়সে আমি কিন্তু এই অবস্থা আমি কোনো সময় পাই নাই। এরা বলতে এলএনজি যে টার্মিনাল আছে, টার্মিনালের যে দুর্ঘটনা করছে আমরা যেটা জানি, ওইটার জন্য এই সমস্যা করছে। 70% কাপড় যোগান আমরা বাবুরহাট থেকে দেই। এখন আমাদের লক্ষ লক্ষ শ্রমিক এই কাজে ব্যস্ত, এই লক্ষ লক্ষ শ্রমিক বাইরে তো সব অকেজু হয়ে যাচ্ছে। তিতাস কর্তৃপক্ষ বলছে কয়েকদিন ধরে চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ কম। এর মধ্যে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে সিএনজি স্টেশন, কলকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের সংকট তৈরি হয়েছে। মহেশখালীতে আমাদের যে এলএনজি টার্মিনাল আছে, ওখানে একটা টার্মিনাল যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকায় আমাদের তিতাসের গ্যাস সাপ্লাই প্রায় 450 থেকে 500 মিলিয়ন এমএমসিএফডি কমে। আমরা তীব্র গ্যাস সংকটে বর্তমানে আছি। নরসিংদীতে গ্যাসের দৈনিক 50 পিএসআই চাহিদার বিপরীতে 7 দিন ধরে সরবরাহ হচ্ছে 20 পিএসআই। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নারায়ণগঞ্জ থেকে শিল্প কারখানার উৎপাদনের খবর জানাবেন সহকর্মী আমির হোসাইন স্মিথ। গ্যাস সংকটে শিল্প কারখানাগুলোর উৎপাদন কতটা ব্যাহত হচ্ছে, মালিকপক্ষ কি বলছে জানাবেন আমাদের। আসলে গ্যাসের সংকটের কারণে কিন্তু উৎপাদন অনেক ব্যাহত হচ্ছে। বিশেষ করে নারায়ণগঞ্জে গ্যাস চালিত প্রায় 4 থেকে 450 বেশি শিল্প কারখানা রয়েছে। সেগুলো প্রত্যেকটিতেই কিন্তু মালিকরা বলছেন যে তাদের যে উৎপাদন যা হতো তার থেকে 20% নেমে এসেছে। আগে যেখানে 100% উৎপাদন হতো সেখানে 20% উৎপাদন হচ্ছে। এই যে মানে ফেব্রিক্স উৎপাদন করতে পারছে, যে কারণে কিন্তু যে গার্মেন্টস সেক্টর যে চেইন সাপ্লাই সেটি অনেকটা বন্ধ হওয়ার উপক্রম। তারা বলছেন যে ডাইং থেকে যদি ফেব্রিক্স না পাওয়া যায় তাহলে কিন্তু তাদের যে পণ্য যে উৎপাদন, অর্থাৎ বায়ারের যে চাহিদা অনুযায়ী যে পণ্য তাদের উৎপাদন করার কথা, সেই পণ্যগুলো তারা উৎপাদন করতে পারছেন না। আর এই পণ্য উৎপাদন করতে না পারলে তাদেরকে বায়ারের যে চাহিদা মতো যে শিপমেন্ট করার কথা, সেই নির্ধারিত সময়ে শিপমেন্ট করতে পারবেন না। শিপমেন্ট না করতে পারলে তাদের যে টাকা, অর্থাৎ যে বেতন, বাপে জানেন যে মাস শেষ হয়ে এসেছে, শ্রমিকের টাকা হয়তো বেতন 7 তারিখের মধ্যে বেতন দিতে হবে। এই মধ্যে কয়েকদিন অর্থাৎ 10-12 দিন ধরেই যে গ্যাসের যে সংকট এবং এটি কবে নাগাদ মেরামত হবে সেটিও পরিষ্কারভাবে তিতাস কর্তৃপক্ষ বা যারা এই সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন তারাও কোনো সদুত্তর না, যে কারণে শিল্প মালিকরা কিন্তু অনেকটা শঙ্কায় রয়েছেন। এবং গত প্রায় 20 দিন, অর্থাৎ এই সামনের 8 তারিখের আগে হয়তো ঠিক হবে না, আর এর আগে 8-10 দিন হয়ে গেছে, অর্থাৎ প্রায় 20 দিনের মতো হয়ে যাচ্ছে যে গ্যাসের যে সংকট, এই সংকটের কারণে কতটা তাদের দুর্ভোগ পোহাতে হবে সেটি নিয়ে কিন্তু সব শিল্প মালিকরাই তারা উদ্বেগ প্রকাশ করছেন। এবং একই সাথে বাসাবাড়ি, সিএনজি স্টেশন সব জায়গায় কিন্তু গ্যাসের সংকট আছে। সব মিলিয়ে একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে। রাব্বি স্মিথ, আপনাকে ধন্যবাদ। কোনোটি তালাবদ্ধ, কোনোটিতে অস্ত্রোপচার হয় মাসে 2-4টি। সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারগুলো খুব একটা কাজে আসছে না রোগীদের। 80% হাসপাতালে নিয়মিত অস্ত্রোপচার হয় না। কোথাও সামান্য কারণ, কোথাও চিকিৎসক না থাকায় অচল অপারেশন থিয়েটার। অথচ বাইরের ছোট ছোট প্রাইভেট হাসপাতালেও অনেক ধরনের অস্ত্রোপচার হয়। সারা দেশের বেহাল অপারেশন থিয়েটারের চিত্র তুলে এনেছেন সহকর্মী হাসান মিসবাহ। ছবি তুলেছেন জিহাদ ইসলাম। তালাবদ্ধ কক্ষ খুলে ভেতরে গিয়ে দেখা গেল হাসপাতালের আসবাবপত্র, যন্ত্রপাতি, ওটি টেবিল আর লাইটও আছে। পাশের কক্ষেও একই অবস্থা, মনে হতে পারে কোনো স্টোর রুম। বাস্তবে এটি একটি অপারেশন থিয়েটার। 30 বছর ধরে বন্ধ। ওটির জন্য নানা সরঞ্জামের বরাদ্দ এসেছে বছর বছর, কিন্তু চালু হয়নি কখনোই। ওটি চালুর জন্য যে আসলে উপকরণগুলো সবকিছু আমাদের এখানে আসলে ব্যবস্থা নেই। যেমন আমরা যদি বলি যে একটি অ্যানেস্থেসিয়া মেশিন দরকার আমাদের, সেটি আমাদের নেই। আর যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে আমাদের আসলে রেগুলার আমরা কোনো কনসালটেন্ট এবং অ্যানেস্থেসিওলজিস্ট পাচ্ছি না। খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার খুঁজে পাওয়াই কঠিন। অস্ত্রোপচার বন্ধ, চলছে সংস্কার কাজ। এখানে অ্যানেস্থেসিয়ার চিকিৎসক নেই, আর সার্জারির চিকিৎসক নেই যশোরের অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে। মাঝে মধ্যে 2-1টা অপারেশন করেন পরিবার পরিকল্পনার চিকিৎসক। অপারেশন থিয়েটারটি বন্ধ।
খোলা হয় শুধুমাত্র সপ্তাহে একদিন, শনিবার। ওই দিন অ্যানেস্থেশিয়ার চিকিৎসক আসেন আর তখন অস্ত্রোপচার হয়। বাংলাদেশের প্রায় বেশিরভাগ উপজেলাতেই এমন চিত্র, সেখানে অ্যানেস্থেশিয়ার ডক্টর থাকলে সার্জারি নেই, কিংবা সার্জারির চিকিৎসক থাকলে অ্যানেস্থেশিয়ার চিকিৎসক নেই। আবার কোথাও 2 চিকিৎসক থাকবার পরও ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে অপারেশন করা যায় না। অথচ রোগীরা এসে ভোগান্তিতে পড়েন, ঘুরে যান। সেটি বহু বহু বছর এমন বাস্তবতায় কেটে গেলেও সরকার কিংবা রাষ্ট্রের কান পর্যন্ত পৌঁছায়নি, কিংবা এই সমস্যার সমাধান করা হয়নি। সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 433টি। প্রায় প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সেই একটি করে অপারেশন থিয়েটার আছে। অস্ত্রোপচারের জন্য কমপক্ষে একজন সার্জন ও একজন অজ্ঞান চিকিৎসক দরকার, যা আছে মাত্র 89 উপজেলায়। অর্থাৎ মাত্র 20 ভাগ স্বাস্থ্য কমপ্লেক্সে এই 2টি পদে চিকিৎসক আছেন। তার মানে 80 ভাগ উপজেলা হাসপাতালেই অস্ত্রোপচার বন্ধ। পানি ভেঙে দিচ্ছে, পেটে ব্যথা, বমি, জ্বর। আজকে পেটের ভিতরে শক্তি গেছে, বাচ্চা মানে দেখা যাচ্ছে এখানে বাচ্চা মানে নর্মালে হয়ে যেতে পারে, এরকম অবস্থা। বলছে তোমরা মেডিকেলে না চলে যাও, এখানে আমাকে কোনো ব্যবস্থা নেই। আমার তো হাজবেন্ড নেই, মারা গেছে। এখানে অপারেশন না হওয়ার কারণে, দূরে যাওয়ার কারণে তাদেরকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। অনেক রোগী রাস্তায় মারাও যায়। বন্ধ থাকার পরে ছোটখাটো অপারেশনগুলো হয়তো বাহিরে যেয়ে করতে হচ্ছে, এতে মানুষের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। ডেলিভারি হতে ক্লিনিকে যাওয়া লাগে, আমার এখানে আশপাশ ক্লিনিক নাই, বিরামপুরে যেতে হয়, জয়পুরে যেতে হয়। বলা হয়ে থাকে শুধু অ্যানেস্থেশিয়ার ডাক্তার না থাকার কারণে অস্ত্রোপচার হয় না। তবে বাস্তবতা হলো দেশের 255 উপজেলায় খাতা কলমে অজ্ঞান চিকিৎসক থাকলেও 166 উপজেলাতেই নেই সার্জনের পদায়ন। ফলে অস্ত্রোপচার না হওয়ার বড় কারণ সমন্বয়ের অভাব। স্পেশালাইজড সেবাটা তো আমরা পরিপূর্ণভাবে দিতে পারছি না। যেমন এখন আমরা গাইনি রোগীদের ক্ষেত্রে সব তো আর নর্মাল ডেলিভারি হয় না, কিছু কিছু সিজারিয়ান সেকশন দরকার হয়, সেটা কিন্তু আমরা এখন এই মুহূর্তে দিতে পারছি না। দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে আমার গাইনি কনসালটেন্ট নাই। তো আমার একজন অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট কিন্তু সে আছে, তার কোনো কাজ নাই এখন। মাইনরিটি হয় কিন্তু মেজরিটি হয় না, কারণ আমাদের অ্যানাস্থেসিয়া ডাক্তার নেই। কতদিন ধরে নাই? 1-1.5 বছরের বেশি। হ্যাঁ, ওটি হতো, সিজার হতো। যেসব উপজেলায় অস্ত্রোপচারের সব সুবিধা আছে, সেখানেও নিয়মিত অপারেশন হয় না। নানা অজুহাতে ফেরানো হয় রোগীদের। আর অস্ত্রোপচারের আবার 90 ভাগই সিজারিয়ান। সেবা চালু দেখাতে মাসে 2-1টি অপারেশন হয় অনেক উপজেলায়। অ্যানেস্থেসিয়া ডাক্তারের অভাব রয়েছে দেশে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। অনেকই কম প্রয়োজনের তুলনায় উপজেলাগুলির থেকেও আমরা অনেক অ্যানেস্থেসিয়া ডাক্তার দিতে পারি না। তবে আমরা চিন্তা করতেছি অ্যানেস্থেসিস্ট কীভাবে বৃদ্ধি করা যায়, আর ওটিগুলিকে মোর ফাংশনিংয়ের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া বেশিরভাগ মানুষই দরিদ্র। অস্ত্রোপচার না হওয়ায় তা বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হন রোগীরা। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। এসি ছাড়াই চলছে সিলেট ওসমানী মেডিকেলের পোস্ট অপারেটিভ ওয়ার্ড। এতে অস্ত্রোপচারের রোগীদের ইনফেকশন সহ নানা জটিলতার সংখ্যা দেখা দিয়েছে। এমন গুরুত্বপূর্ণ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা থাকলেও গণপূর্ত বলছে দ্রুততম সময়ে শুরু হবে সংস্কার কাজ। এটি কোনো সাধারণ ওয়ার্ডের চিত্র নয়, একটি হাসপাতালের অত্যন্ত সংবেদনশীল ওয়ার্ড পোস্ট অপারেটিভের চিত্র এটি। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এসি রয়েছে 6টি, এর মধ্যে 4টি দীর্ঘদিন ধরে নষ্ট, বাকি 2টিও চলছে কোনোভাবে। এতে তীব্র ভোগান্তিতে রোগীরা। চার্জার ফ্যান অলরেডি 2টা চার্জ শেষ, বর্তমানে আমাদের কাছে কিছু নেই। আর আমার বাতিজার দেখা, আপনার শরীরটা দেখতেছে কিভাবে ঘামছে। রোগী যখন সার্জারি হওয়ার পর তার একটু রেস্টের প্রয়োজন। এই জায়গায় যদি মনে করেন ঘাম হয় তাহলে রোগীর জন্য ক্ষতি হয়। চিকিৎসা প্রটোকল অনুযায়ী ইনফেকশন নিয়ন্ত্রণ, রোগীর স্বস্তি, ঔষধ ও যন্ত্রপাতির জন্য পোস্ট অপারেটিভে এসি খুবই জরুরি। অথচ উসমানী মেডিকেলের পোস্ট অপারেটিভ ওয়ার্ডের গরম নিয়ন্ত্রণে জানালা খুলে রাখেন সংশ্লিষ্টরা। এসির অনেক সমস্যা, ধরেন আজকে আমরা খুলে দিছিলাম, কারণ এসির হচ্ছে কোনো ঠান্ডাই হচ্ছে না, এখানে 2 ঘন্টা একটু বন্ধ রাখলাম। হাসপাতালের মন গুরুত্বপূর্ণ ওয়ার্ডের কতটি এসি সচল রয়েছে তার সঠিক তথ্য নেই কর্তৃপক্ষের কাছে। হয়তো 1টা বা 2টা নষ্ট থাকতে পারে, বাকিগুলো তো চলতেছে, একবার যে কেনা তা না। তবে সবগুলো যাতে কি হয়, এখানে একটু দীর্ঘ প্রক্রিয়া যেটা বলতে হয়। মেইনলি আমরা এগুলোর জন্য বিশেষ করে এসি সহ আদার যে ইনফ্রাস্ট্রাকচার, এদের জন্য বেশিরভাগই আমরা স্বাস্থ্য বিভাগ
গণপ্রতিনিধি নির্ভরশীল। গণপূর্ত জানিয়েছে, এসি নষ্টের বিষয়ে লিখিত কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণে গিয়ে ধরা পড়ে এমন ত্রুটি। 3টা এসি কম্প্রেসর একবারে নষ্ট হয়ে গেছে, 2টা এসি কোনোভাবে চলতেছে, আর একটা এসি প্রবলেম হয়েছে। আমি আমার কর্তৃপক্ষের সাথে আলাপ করছি, হয়তো আগামী সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এই কম্প্রেসরগুলো চেঞ্জ করে দিয়ে পোস্ট অপারেটিভে এসিগুলা কমপ্লেন্টের সমাধান করা সম্ভব ইনশাল্লাহ। দ্রুত সময়ের মধ্যে পোস্ট অপারেটিভ ওয়ার্ডের এসি সচল হবে এমনটাই আশা সকলের। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। 2026-27 অর্থ বছরের রাজস্ব ও উন্নয়ন সহ 1060,99,75,112 টাকার বাজেট ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক। দুপুরে নগর ভবন অডিটোরিয়ামে প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান এই বাজেট ঘোষণা করেন। তিনি জানান, প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে 1060,99,75,112 টাকার আয় এবং 930,75,42,402 টাকার ব্যয় ধরা হয়েছে। বিশেষ বরাদ্দ রাখা হয়েছে রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ, বৃক্ষরোপণ সহ বেশ কিছু খাতে। এ সময় নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য, নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য সহ আরও অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ নগরবাসীর চাহিদা 2026-27 অর্থ বছরের জন্য মোট 1060,99,75,112 টাকার বাজেট ঘোষণা করছি। আমার পক্ষ থেকে এবং সকল জনপ্রতিনিধিদের পক্ষ থেকে, প্রশাসকদের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা ধরে রাখা এবং জনগণের জন্য কাজ করা। 3 দশক ধরে অপেক্ষা, বারবার ঘোষণা ভিত্তিপ্রস্তর জমি অধিগ্রহণ, তবুও চালু হয়নি বাগেরহাটের বহুল আলোচিত খান জাহান আলী বিমানবন্দর প্রকল্প। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতির নতুন দুয়ার খুলে দেওয়ার যে স্বপ্ন একসময় দেখানো হয়েছিল তা আজও আটকে আছে কাগজে কলমে। তবে সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করেছে একটি চীনা নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধি দল, ফলে আবারও জেগেছে নতুন আশার আলো। একসময় স্বপ্ন ছিল আকাশপথে যুক্ত হবে দক্ষিণ পশ্চিমাঞ্চল, কিন্তু প্রায় 30 বছর পার হলেও বাস্তবতা ভিন্ন। বিস্তীর্ণ জমি জুড়ে এখন শুধুই নীরবতা, ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি সীমানা পিলার আর আংশিক ভরাট করা জমি যেন বলে দেয় একটি স্বপ্নের অপূর্ণ ইতিহাস। 1996 সালে রামপালের ফয়সালাহাটে খান জাহান আলী বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরিকল্পনা ছিল এটি হবে একটি শর্ট টেক অফ ল্যান্ড ল্যান্ডিং বা স্টল বিমানবন্দর। সে সময় প্রায় 98 একর জমি অধিগ্রহণ করে শুরু হয় মাটি ভরাট সহ প্রাথমিক কাজ, কিন্তু অজ্ঞাত কারণে থেমে যায় পুরো প্রকল্প। দীর্ঘ বিরতির পর 2015 সালে নতুন করে প্রাণ পায় প্রকল্পটি। আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের ঘোষণা দিয়ে অতিরিক্ত প্রায় 536 একর জমি অধিগ্রহণ করা হয়। একনেকে অনুমোদনের পর পুনরায় শুরু হয় কাজও, কিন্তু নানা প্রশাসনিক, নীতিগত ও বাস্তব জটিলতায় এ দফায়ও বেশি দূর এগোয়নি প্রকল্পটি। জমি অধিগ্রহণের পরে দীর্ঘদিন ব্যবহার হয়নি, না হওয়ার পরে আমাদের এই অঞ্চলে যে উন্নয়ন হতো সে উন্নয়ন থেকে আমরা দূরে সরে গেছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে উনি এটাকে কাজ করেন এই বিমানবন্দরটা। স্থানীয়দের প্রত্যাশা, বিমানবন্দর নির্মিত হলে বদলে যাবে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র, তৈরি হবে নতুন কর্মসংস্থান, বাড়বে ব্যবসা বাণিজ্যের পরিধি। মিডল পয়েন্ট আমাদের এই এয়ারপোর্টটা হইলে আমাদের এই অঞ্চলের মানুষের কর্ম একটা জায়গা তো হবে। দক্ষিণ অঞ্চলের জন্য অনেক উন্নয়ন হবে। আমাদের মোংলাই ভিজিট, রামপালের পাওয়ার প্ল্যান্ট এবং বাগেরহাট, পিরিজপুর দিয়ে সবকিছু মিলাই আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য খান জাহান আলী বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন প্রত্যাশার মাঝে আবারও আলোচনায় এসেছে খান জাহান আলী বিমানবন্দর। সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করেছে চীনের একটি নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধি দল। তারা জানায় খুব শীঘ্রই এ বিষয়ে অগ্রগতি চূড়ান্ত করা হবে। আমরা এই প্রকল্পটি তৈরিতে এগোতে চাচ্ছি। এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প। আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে বিষয়টি এগিয়ে নিয়ে যাব। এই ধরনের এয়ারপোর্ট করার সক্ষমতা তাদের আছে
তো ওই জন্য আমি ওনাকে বললাম যে মিস্টার পিটার দেন আমরা ভিজিট করি এই জিনিসটা। তো সেইভাবে আজকে ভিজিট করলাম। উনি জায়গা দেখে বা লোকেশন দেখে অত্যন্ত অভিভূত হয়েছেন এবং উনি মনে করেন যে না, এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এর সাথে সাথে কিন্তু এখানে অনেক ধরনের ইকো ট্যুরিজমের আমাদের যে জায়গাটা সেটা তৈরি হবে। বিমানবন্দরের নির্মাণ কাজ সম্পন্ন হলে মংলা বন্দরের কার্যক্রমে আসবে গতিশীলতা, সেই সাথে ইপিজেড সহ সুন্দরবন ঘিরে পর্যটন শিল্পের বিকাশ হবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর সুনামগঞ্জে ভুয়া কাগজে জন্ম নিবন্ধন দেয়া মেম্বার সহ জড়িতদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সকালে কুরবাননগর ইউনিয়ন পরিষদ সভায় এ ঘটনায় আদালতে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়। স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের কাগজে ভুক্তভোগীর বয়স 11 বছর, তবে নিকাহনামায় বয়স 19 বছর। অনুসন্ধানে জানা যায়, ভুক্তভোগীর 2টি জন্ম নিবন্ধন বয়স বাড়িয়ে 5ম শ্রেণীর শিক্ষার্থীর বিয়ে পড়িয়েছেন কাজী। এ ঘটনায় 1 জানুয়ারি যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন বিভাগের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ইউপি মেম্বার সকিনা বেগম সহ জড়িতদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেয় স্থানীয় সরকার বিভাগ। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার রক্ষায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু বাঘ শিকার নয়, বাঘ শিকার রোধ নয়, হরিণ শিকারের জন্য পাতা অবৈধ ফাঁদও এখন বাঘের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। যে ফাঁদে আটকে পড়ার কথা হরিণের, সেই ফাঁদেই জীবন হারানোর ঝুঁকিতে পড়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ বিশেষজ্ঞদের পরামর্শ, সুন্দরবনের রাজাকে নিরাপদ রাখতে হলে বনজীবী, ট্যুরিস্ট সহ বনে প্রবেশকারী সকল জলযানকে ডিজিটাল মনিটরিংয়ের আওতায় আনতে হবে। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে সবুজের গালিচা, যা জীববৈচিত্র্যের অনন্য এক ভাণ্ডার। এখানকার প্রতিটি প্রাণী, প্রতিটি গাছ আর খাদ্য শৃঙ্খল একে অপরের সাথে জড়িয়ে আছে গভীরভাবে। সুন্দরবনের খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ চিত্রা হরিণ। এই হরিণই রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান খাদ্য। কিন্তু অবৈধ শিকারীদের পাতা ফাঁদে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে চিত্রা হরিণ। এছাড়া হরিণ ধরার জন্য ব্যবহৃত তারের ফাঁদ বা অন্যান্য ফাঁদ শুধু হরিণকেই ক্ষতিগ্রস্ত করে না, একই পথ ব্যবহার করতে গিয়ে বাঘও আটকা পড়ে এসব ফাঁদে। তাই ফাঁদ এখন হয়ে উঠেছে সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি। হরিণ শিকারীরা এই ফাঁদ যেটি করে হরিণ শিকারের জন্য, মালা ফাঁদ এবং সিটকে ফাঁদ, মূলত সিটকে ফাঁদটা হলো বেশি ভয়ঙ্কর। হরিণ এভাবে আটকায়, তারপর শুকরও আটকায় এবং বাঘটাও কিন্তু এভাবে আটকে ছিল। অর্থাৎ হরিণ শিকারের যে ফাঁদ সেটিও কিন্তু বাঘের শিকারের জন্যও কিন্তু আসলে ইন্টেনশনালি হোক আনইনটেনশনালি হোক ব্যবহার হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি ও ঘন ঘন ঘূর্ণিঝড়ের কারণে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ পরিবর্তিত হচ্ছে। এতে বাঘ, হরিণ সহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল ও খাদ্যের ওপর চাপ তৈরি হচ্ছে। বাঘ সংরক্ষণ নিশ্চিত করার জন্য সুন্দরবনের উপরে নির্ভরশীল জনগোষ্ঠীর জীবন জীবিকাকে প্রায়োরিটি দিতে হবে। সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য এজেন্সি সবার মধ্যে সমন্বিতভাবে একটা জয়েন্ট টাস্ক ফোর্স মনিটরিং এবং অ্যাকশন রেডি করতে হবে। বাঘ সংরক্ষণ মানে শুধু বাঘ রক্ষা নয়, তার পুরো বাস্তুতন্ত্র রক্ষা করা। হরিণ সংখ্যা ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা না গেলে বাঘও দীর্ঘমেয়াদে ঝুঁকির মধ্যে থাকবে। তাই বাঘ রক্ষায় হরিণ শিকার রোধ করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা হরিণ শিকার করবে শিকারী, তারপর পাচার করার সময় আমরা মাংস আটকাবো, সেটির চেয়ে আমরা এইটিকে প্রায়োরিটি দিয়েছি যাতে হরিণ শিকারটাই বন্ধ হয়ে যায়। তো এই ব্যাপারে আমরা খুব স্ট্রিক্টলি পদক্ষেপ নিচ্ছি। বাঘ বিশেষজ্ঞদের পরামর্শে সুন্দরবনের রাজাকে নিরাপদ রাখতে হলে বনজীবী, ট্যুরিস্ট সহ বনে প্রবেশকারী সকল জলযানকে ডিজিটাল মনিটরিংয়ের আওতায় আনতে হবে। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।